দর্শক স্বাগত জানাচ্ছি বার্তা কক্ষ থেকে। আশা করি সবাই খুব ভালো আছেন। গত রবিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF কিছু তথ্য প্রকাশ করেছে এবং বিশ্বের ৮ শতাধিক কোম্পানির উপরে সমীক্ষা করে এই তথ্যগুলো তারা প্রকাশ করেছে। তথ্য বলছে যে সারা বিশ্বে আগামী ৫ বছরের মধ্যে চাকরির বাজারে ব্যাপক বিপর্যয় হবে। এ সময়ে বিশ্বের ১,৪০,০০,০০০ মানুষ চাকরি হারাবেন এবং কেন? অর্থনৈতিক সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি ব্যবহার করে তাদের কাজ চালাবে। আসলে আগামী ৫ বছরে কেমন হতে পারে বিশ্ব চাকরির বাজার, একই সাথে আমাদের দেশেও কি অবস্থা হতে পারে, সব কিছু নিয়েই আজকে একটু আলাপ করতে চাই। এবং বার্তা কক্ষ থেকে আমার সাথে আছেন আজ প্রথম আলোর অনলাইনে ডেপুটি হেড অফ রিপোর্টিং রাজীব আহমেদ। রাজীব ভাই, এই যদি মানুষের কাজ যদি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারাই পরিচালিত হয়, সেইটা মানুষের জন্য ভালো খবর হবার কথা ছিল কিনা? কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার ঘটলে মানুষ চাকরি হারাবে কেন? না, কিছু কিছু কাজ তো কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার যদি ঘটে, আপনি যদি এককালীন অর্থ বিনিয়োগ করে একটা প্রযুক্তি কিনতে পারেন যেটা দিয়ে আপনি প্রতি মাসে বেতন দেওয়া লাগবে না, আপনি সেই কাজটা মানুষের বদলে সেটা দিয়ে করতে পারেন, তাহলে তো আপনার যারা বিনিয়োগকারী তারা তো খরচ কমাতে চাইবেন এবং আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেই মানুষের বদলে তাকে দিয়ে কাজ করানোর চেষ্টা করতে পারবেন। আমাদের পোশাক কারখানাগুলোতে একসময় বেশিরভাগ শ্রমই হতো আপনার মানুষকে দিয়ে, মানুষের হাতে। এখন কিন্তু প্রচুর যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে। আপনি জানেন, পোশাকের বস্ত্র যেটা কাপড় সেটা কেটে দেয় এখন মেশিন, একজন লোক লাগে, আগে সেখানে অনেক লোক লাগতো। এখন সেখানে কিন্তু আপনার পোশাক খাতে নতুন নিয়োগ কিন্তু গত ৪-৫ বছর ধরে সেভাবে হচ্ছে না এবং নতুন নিয়োগ হচ্ছে কম, এবং যে কারণে আপনার হলো গিয়ে আমরা নতুন কর্মসংস্থান হয়তো কম পাচ্ছি। এক্ষেত্রে এক্স্যাক্ট ডেটা নেই, কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে তারা আসলে যন্ত্রপাতির ব্যবহার বাড়িয়েছেন। এখন সেটা তো একটা গেল যন্ত্র, রোবট বা রোবট জাতীয় যন্ত্রপাতি, কিন্তু আমরা দেখছি যে এখন AI চলে আসছে। তো সেই AIটা যদি মানুষের কাজ করে দেয়, খরচ কমিয়ে দেয়, তাহলে তো সেটার ব্যবহার বাড়বে, কিন্তু প্রশ্ন হলো সেটা কতটুকু পারবে। সেই ক্ষেত্রে এই যে চাকরি হারাবার একটা বিষয় যে এসেছে তাদের সমীক্ষাতে, যে চাকরি হারাতে পারেন, তারা বলছেন যে প্রায় ১.৫ কোটি মানুষ, পুরো বিশ্বের কথা বলছে। তো এই ১.৫ কোটি মানুষ তাহলে কি করবে? আরেকটু যদি বলে যে আমাদের দেশের অবস্থা কি হতে পারে সেটাও একটু জানতে চাই, যে আমরা এই দিক দিয়ে কতখানি এগিয়ে, বা আমাদের ৫ বছর পরে কি অবস্থা হবে। অল্টারনেট ক্যারিয়ার চয়েস, এই আইডিয়াটা আমাদের ভালো মতন আছে কিনা, বা এই জায়গাটাতেও আরেকটু বেশি করে কাজ করা যায় কিনা। চ্যাট জিপিটি বা এই ধরনের AI কিন্তু নতুন একেবারে। এখনই আপনার এটা নিয়ে বলার সুযোগ হয় নাই যে এটা আমাদের এত চাকরি হারাবে। আশঙ্কার কথা বলা হচ্ছে। এখন এটা নিয়ে নানা ধরনের রেগুলেশনস হবে, বিভিন্ন দেশের সরকার রেগুলেশনস তৈরি করবে। আপনি AI দিয়ে অ্যাসাইনমেন্ট লিখে নেবেন, সেটা হয়তো সম্ভব হবে না, সেটা গ্রহণ করা হবে না। তো রেগুলেশনসগুলো তৈরি হওয়ার পরে এটা যখন একটা শেপে আসবে, তখন বলা যাবে আসলে চাকরি কতটা যাচ্ছে, কতটা যাচ্ছে না। কিন্তু পৃথিবীর ইতিহাস যদি দেখেন, যে এরকম প্রযুক্তি কিন্তু চেঞ্জ হচ্ছে, জনসংখ্যাও বাড়ছে, নতুন নতুন প্রযুক্তি আসতেছে, এক শ্রেণীর মানুষ কর্ম হারাচ্ছেন, কিন্তু আরেক জায়গায় কিন্তু কর্মসংস্থান তৈরি হচ্ছে। একটা সময় ঘোড়ার গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি চালকেরা এখন কিন্তু নেই। তাহলে কি ঘোড়ার গাড়ির বদলে গাড়ি এসছে না? নতুন চালকের পথ তৈরি হয়েছে না? আপনার নৌকা, আমাদের সড়ক পথ হওয়ার পরে নৌকার চালক যারা ছিলেন, নৌকার মাঝি, তাদের কাজ চলে গেছে, কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা চালক কিন্তু বেড়েছে। এরকম একটা প্রযুক্তি যখন যায় বা একটা বাহন যখন যায়, নতুন জব তৈরি হয়। আপনার বিশ্বজুড়েই কর্মসংস্থান বেড়েছে গত ১০০ বছর। আপনি যদি দেখেন যে শিল্প বেড়েছে, সেবা খাত বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে। এই ধরনের নানা ধরনের প্রযুক্তি আনা হচ্ছে, কিন্তু ওই দেশগুলোতে শ্রমিকের সংকট, কাজের লোকের অভাব, সেই কারণে। আবার ধরেন একটা চাকরি যদি শেষ হয়ে যায়, করোনাকালেই আমরা দেখেছি যে অনেকে চাকরি হারিয়েছেন। কিন্তু আমরা এর মধ্যেই আবার নানা ধরনের উদাহরণ দেখেছি যে নানা ধরনের উদ্যোগ নিয়ে অনলাইনে ব্যবসা করে ওই লোকগুলো আবার নিজের
জীবিকার সংস্থান করতে পেরেছেন, মানে আপনার কাউকে উদ্যোক্তা বানিয়ে দিয়েছে এবং সে আগের চাকরি থেকে ভালো আছে, কেউ কেউ চাকরিতে ফিরতে চাচ্ছে না। তো পরিবর্তনটা আসলে এটা অনেকটা নির্ভর করে ব্যক্তির দক্ষতার উপরে, ব্যক্তির ক্যাপাসিটির উপরে। একজন ব্যক্তি যদি নতুন প্রযুক্তি শিখতে বা নতুন প্রযুক্তি আয়ত্ত করতে সক্ষম হন, নিজে যদি উদ্যোগী হন, নিজে যদি কর্মসংস্থান করার জন্য আত্মকর্মসংস্থান তৈরি করতে পারেন, এগুলো খুব বেশি প্রবলেম হয় না। কিন্তু বিষয়টা হলো কোনো বিষয়ে আপনাকে গভীর দক্ষতা থাকতে হবে, নতুন কিছু আসলে সেটাকে মেনে নেওয়া বা সেটাকে আয়ত্ত করার দক্ষতাটা তৈরি করতে হবে। নিজের দক্ষতা বাড়ানোর বিষয়টা যেহেতু আসলোই, আমি একটু সেদিন দেখছিলাম যে এক ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থী, তিনি তার অ্যাসাইনমেন্ট টার্ম পেপার করছিলেন ChatGPT থেকে, সেখান থেকে নিয়ে এবং মানে টপিকটাও ছিল একেবারে ক্রিয়েটিভ একটা টপিক। তো এই যে একেবারে মানে মাথা খাটানোর বিষয়টা তো ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনি বললেন যে এগুলো যত বেশি ব্যবহার বাড়বে সেখানে আরো কিছু রুলস রেগুলেশন অ্যাড হবে, তাই তো? তারপরে সামনে আরো বিশদভাবে আমরা বলতে পারবো। কিন্তু এটা আসলে আমাদের কতটা উপকার করলো রাজীব ভাই? মানে না, এটা আপনার মাথা খাটানো যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, দক্ষতা বাড়ানোর বিষয়টা, অ্যাসাইনমেন্ট দিয়েছেন ওনাকে, উনি বাসায় গিয়ে উনি ChatGPT ব্যবহার করে অ্যাসাইনমেন্ট লিখিয়েছেন, এটা হলো অসততা। এই অসততা কিন্তু অনেকেই করেন এখন। যেটা ওই ChatGPT না থাকলে আমাদের নীলক্ষেত থেকে অ্যাসাইনমেন্ট শিট করিয়ে আনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটাও আমরা জানি। এটা হলো অসততা। এটা কিন্তু ChatGPT এটার পরিপূরক হবে তা না। আপনাদের কোনো শিক্ষক যদি বলেন যে তোমরা 1 ঘন্টায় ক্লাসে বসে এটা লিখবা, হ্যাঁ, তোমার সামনে বই আছে, তাহলে তো বাড়িতে অ্যাসাইনমেন্ট না দিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এগুলো আসলে খুব প্রাথমিক অবস্থায় আছে, এগুলো নিয়ে মন্তব্য করাটা এখনই ঠিক না। আবার কোন রুলস রেগুলেশনস আসে সেগুলো না দেখে আসলে এখন শুধু আমরা আশঙ্কার কথাই বলতে পারবো, মানুষকে ভয় পাওয়াতে পারবো, কিন্তু আসলে কোনো সমাধান দিতে পারবো না। তাহলে সবশেষে কি বলা যায় যে মানে আগামী 5 বছরে আসলে কেমন হতে পারে, যে আপনার বিশ্লেষণ কি বলে যে কেমন হতে পারে চাকরির বাজার? এবং একই সাথে মানে এই যে চাকরিমুখী মানুষ বা চাকরি করবার মানসিকতাটাও আমাদের অনেক বেশি কিনা, উদ্যোক্তা হবার কথা বা ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হবার কথা, এটা সবসময় বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বলছেন এবং সেটা আগের থেকে অনেক বেশি বেড়েছে। আমরা দেখছি অনেকেই ভীষণ ভালো করছেন এবং ফ্রিল্যান্সিং করতে আরও অনেক আগ্রহী হয়ে উঠছেন। তো সেই ক্ষেত্রে আমাদের মানসিকতাটা কি পরিবর্তন হচ্ছে, না ভালোর দিকে যাচ্ছে, নাকি এখানে আরও কাজ করবার জায়গা আছে? বাংলাদেশে তো এখনও আমরা প্রযুক্তির দিক দিয়ে অত এগিয়ে নেই। এআই বা অন্যান্য প্রযুক্তিগুলো আসতে আরও অনেক বছর লাগবে। কিন্তু আমাদের দেশে কর্মসংস্থান কিন্তু এখনও ট্র্যাডিশনাল কর্মসংস্থান। বাংলাদেশে আপনি জানেন এখন 26 লাখের মতো বেকার আছেন, এটা সবসময় এইরকম একটা থাকে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আগামী 5 বছরে হয়তো কর্মসংস্থান, আমাদের রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য বিষয় যদি ঠিক থাকে, বিনিয়োগ বাড়বে। অর্থনৈতিক অঞ্চলগুলো বলেন আর অন্যান্য জায়গায় বলেন, বিনিয়োগ আরও বাড়বে। বিনিয়োগ বাড়া মানে হলো নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়া। আপনার জাপানিরা বিনিয়োগ করবে, চীনারা বিনিয়োগ করবে, আমাদের দেশীয় উদ্যোক্তারা বিনিয়োগ করবেন। আমরা যে এখন সমস্যাটায় আছি, এটা কিন্তু সমস্যার একদম চূড়ান্ত একটা পর্যায়ে আছি। বিশ্ববাজারে জিনিসপত্রের দাম আস্তে আস্তে কমছে, জ্বালানি তেলের দাম কমছে, গ্যাসের দাম কমছে। এটা আমার মনে হয় যে আগামী 1 বছরের মধ্যে এই বিষয়গুলো তো আবার স্টেবিলিটির পর্যায়ে আমরা চলে আসব। মূল্যস্ফীতিটাও একটা স্থিতিশীল অবস্থায় আসবে। আসার পরে কিন্তু আমাদের ইকোনমি আবার গতি পাওয়া শুরু করবে। যে কারণে আগামী 5 বছর আমি বাংলাদেশের ক্ষেত্রে কোনো দুশ্চিন্তা আমার নিজের বিশ্লেষণে দেখি না। এখানে যারা দক্ষ, পড়াশোনায় ভালো, তারা চাকরি পাবেন, কাজ পাবেন। কিন্তু চাকরিই তো একমাত্র কর্মসংস্থান না, নানা ধরনের উপায় আছে। যেমন এখন দেখেন আপনি ঢাকার মোড়ে মোড়ে আমি দেখছি যে জুস বার গড়ে উঠছে। আমার বাংলাদেশের একটা শ্রেণীর মানুষের কাছে এখন অর্থকরী বেশ ভালো আছে। আমরা কিন্তু আস্তে আস্তে থাইল্যান্ড, মালয়েশিয়া ওইসব দেশের মতো হব, যেখানে আপনার এইসব ক্ষুদ্র ব্যবসায় আরও শিক্ষিত ছেলেপেলেরা ঢুকবে। আপনি মোড়ের মধ্যে যে চায়ের দোকানগুলো দেখেন, আগামী 5 বছর পরে দেখবেন যে এগুলোর মধ্যে আরও উন্নতি ঘটছে। এখানে শিক্ষিত ছেলেপেলেরা যারা পড়াশোনা করায় আধুনিক স্মার্ট, তারা হলো গিয়ে এই দোকানগুলো পরিচালনা করতেছেন এবং তারা নতুন নতুন জিনিস নিয়ে আসতেছেন। আপনি দেখবেন যে ঢাকায় বিভিন্ন ছোট ছোট পিৎজার দোকান তৈরি হচ্ছে। আমরা কিন্তু আগে বলতাম যে ছোট বেকারির কেক, বিস্কিট এগুলোই আমাদের স্ন্যাক্স, আমাদের
সন্ধ্যার সময় পুরি মোগলাই পরোটা, কিন্তু এর বাইরে অনেক কিন্তু চলে আসতেছে। রেস্টুরেন্ট ব্যবসায় আমাদের তরুণদের একটা বড় অংশ প্রবেশ করেছে। আপনি দেখেন যে আমাদের যে গবাদি পশু পালন, সেখানে তরুণরা বিনিয়োগ করেছে। যারা উদ্যোগী, যারা উদ্যমী, তারা কিন্তু কর্মসংস্থান নিজেরটা ব্যবস্থা করে নিচ্ছেন। একাংশ প্রাইভেট সেক্টরে ঢুকছেন, আবার কেউ কেউ সরকারি চাকরিতে। নানাভাবে কর্মসংস্থানটা তৈরি হচ্ছে। গ্রামে কৃষি যন্ত্রপাতি, যেটা আধুনিক কৃষি যন্ত্রপাতি, যেমন হারভেস্টার, তারপর মারাই, অন্যান্য যন্ত্রপাতি, সেগুলোর কিন্তু ব্যবহার অনেক বাড়ছে। এবং এই বিজনেসটা কিন্তু আমাদের গতানুগতিক যারা কৃষক, তারা করবেন না, এটা করবেন কৃষকের দ্বিতীয় প্রজন্ম, যারা কতটুকু পড়াশোনা করেছেন এবং আধুনিক যন্ত্রপাতি চালাতে তারা সক্ষম। তো আগামী 5 বছর আমাদের দেশে কর্মসংস্থান, কিন্তু যারা বড় প্রতিষ্ঠান যেগুলো, সেখানে এআই আসবে, নানাভাবে তারা ব্যবহার করবে, কিন্তু সেটা অত বিস্তৃত হবে বলে আমার মনে হয় না। সে এআই এসে অনেক জবস নষ্ট করে দিবে এবং আমরা আর কোথাও কাজ পাবো না, বিষয়টা সেরকম না। কারণ কাজের সুযোগ অন্যভাবে তৈরি হবে। কিন্তু ব্যক্তির কথা যদি বলেন, ব্যক্তির ক্ষেত্রে তার যদি স্কিল সেট একটাই থাকে, দক্ষতা একটাই থাকে, তার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। সবশেষে এই বলাই যায়, মানে আগামী 5 বছরে মানে আমরা আশা করছি যে অত দুশ্চিন্তা করবার কিছু নেই, নিশ্চয়ই যা হবে ভালো কিছু হবে। আর ওই চ্যাট জিপিটি দিয়ে অসৎ হবার বিষয়টাও, ওটা আসলে আমাদের নিজেদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে নিজেদেরকেই আসলে খেয়াল করতে হবে, পরিশ্রম করতে হবে। রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আরও কথা বলতে চাই, আজকে সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমার সাথে রাজীব আহমেদ আছেন, ডেপুটি হেড অফ রিপোর্টিং প্রথম আলো অনলাইনের। আমরা আজকে আলাপ করবার চেষ্টা করলাম যে আগামী 5 বছরে কেমন হবে আসলে বিশ্ব চাকরি বাজার। আপনি কি ভাবছেন আমাদের জানাতে পারেন। প্রথম আলোর আমাদের আয়োজনে যে কমেন্ট সেকশন রয়েছে, সেখানে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মতামতগুলো নেবার। কোনো প্রশ্ন থাকলে আমরা সেগুলোও দেখি, সবসময় চেষ্টা করি সেসব প্রশ্নের উত্তর দেবার। আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।